সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। সাথে আছে আমি মুস্তফা খন্দকার। বৃষ্টির কারণে এইচএসসি পরীক্ষা নিয়ে বৃষ্টির কারণে এসএসসি পরীক্ষার বিঘ্ন ঘটেছে দুদিন আগে, কিন্তু বিক্ষুব্ধ পরীক্ষার্থীদের একটি অংশ রাস্তায় নেমে এসেছে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে। সমস্যার সমাধান না চেয়ে রাজনৈতিক দাবি কেন, প্রশ্ন দেখা দিয়েছে ইতিমধ্যেই। তারপর আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিচ্ছে বহিরাগতরাও এই আন্দোলনে অংশ নিয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের ইতিমধ্যে একটি আলোচনার প্রস্তাবও তারা প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে রাজনীতির মাঠে কিছুটা উত্তপ্ত সংবিধান সংস্কার নাকি সংশোধন, এটা নিয়ে প্রাসঙ্গিক এসব বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় নেপথ্যে কারা, এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন শফিকুল আলম, সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব, সালাউদ্দিন আহমেদ রায়হান, রাজনৈতিক বিশ্লেষক এবং কলাম লেখক, মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের তিনজনকে স্বাগত। আমি শফিক ভাই আপনাকে দিয়ে শুরু করতে চাই। অনেকদিন পরে আপনার সঙ্গে বসলাম। সেটা হচ্ছে এই যে বৃষ্টি ও বন্যার কারণে পরীক্ষা পিছালো না, এর জন্য অনেকেই পরীক্ষা দিতে পারেনি। তারা বৃষ্টির কারণে কেন্দ্রে যেতে দেরি করেছে অথবা যেতেই পারেনি। কিন্তু তারপরে শিক্ষামন্ত্রী বিষয়টা অনুধাবন করে উনি আশ্বাস দিয়েছেন যারা পরীক্ষা দিতে পারেনি তাদেরকে আবার পুনরায় পরীক্ষা অংশগ্রহণের সুযোগ দেবেন। কিন্তু তারপরও ছাত্ররা বিক্ষোভ দিকটি অংশ ছাত্রদের তারা রাস্তায় নেমেছে এবং তারা আজও রাস্তায়। এই ছাত্রদের হঠাৎ করে এই ধরনের বিক্ষোভ ধর পেছনের কি আপনি কোনো কারণ দেখেন? না, এটা পিওরলি কিন্তু ছাত্রদের যেটা মেন ইস্যু ছিল যে তারা বৃষ্টির কারণে, এবং এটা তো অতি বৃষ্টি, এমন না যে সাধারণ একটা বৃষ্টি হয়েছে, অতি বৃষ্টির কারণে অনেকের বিঘ্নিত হয়েছে। এখানে আসলে আমার মনে হয় যে মন্ত্রী মহোদয়কে সেক্রেটারি বা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা বোর্ডে ছিলেন তাদের উচিত ছিল ওনাকে প্রপারলি ব্রিফ করা। এই ব্রিফটা উনি পান নাই। যে এই বৃষ্টিতে যে আসলে পরীক্ষা দেওয়াটা অসম্ভব, এটা কেননা একটা লোক যাচ্ছে, যে যদি সে দেখা গেলো যে তার রিক্সাটা পাংচার হয়ে গেছে বা পড়ে গেল, তো সেগুলো তো একজনও যদি পরীক্ষা দিতে না পারে বৃষ্টির কারণে, সেটাও তো গভর্নমেন্টের জন্য ভালো কিছু না। তো সেই জন্য আসলে আমার মনে হয় যে গভর্নমেন্টের যেগুলো মেশিনারি সেগুলো ঠিকমতো কাজ করেনি। এবং সেকেন্ড যে জিনিসটা হচ্ছে যে কালকে যখন ওরা আন্দোলন করলো, আন্দোলনটা আপনি যখন আজ করতে পারছিলেন তখন কিন্তু আপনার যে ইন্টেলিজেন্স এজেন্সি যারা ছিল তাদের উচিত ছিল ব্রিফ করা যে এটা একটা আন্দোলন হতে পারে, সেই খুব দ্রুত জন্য এটার একটা ব্যবস্থা নেয়। ব্যবস্থা আপনি কখন নেবেন? ওরা আন্দোলনের আগেই যারা যারা ডাক দিয়েছে তাদেরকে ডাকেন, কথা বলেন, যাতে এটা স্ট্রিটে না গড়ায়। কিন্তু এটা স্ট্রিটে গড়াতে দিয়ে এটাকে আর একটা অ্যানাদার ফেজে চলে গেছে। আর তারপরে যখন মন্ত্রী মহোদয় কালকে সংসদে বললেন, আমার মনে হয় এরপরে এটা বন্ধ হওয়া উচিত ছিল। তারপরে যেহেতু কিছু কিছু বিষয়ে তাদের সাথে ফারাক আছে, খুব ভালো মতো ডায়ালগ করলে এটা একটা খুব মেজর কোনো ক্রাইসিস না, এইটা সমাধান হবে। বাট এটা থেকে আমাদের শিক্ষণীয় হচ্ছে যে এই বিষয়গুলো কোনো বিষয়কে আসলে সিরিয়াসনেসের বাইরে রাখা উচিত। এটা খুব সিরিয়াস ইস্যু, ইয়াং ছেলে মেয়েদের ইস্যু, জেনজিদের ইস্যু, এটা বুঝতে হবে। আর জেনজিদের যে অ্যাঙ্গার সেই 2024 সালের জুলাই থেকে বা তারও আগের থেকে, সে অ্যাঙ্গার তো যায়নি, তাকে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। সালাউদ্দিন রায়হান, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীকে দুষছে, কিন্তু এটা একটা মেকানিজম পুরো টোটালটাই। যেমন শিক্ষা সচিব আছেন, পরীক্ষা নিয়ন্ত্রক আছেন, বোর্ডের চেয়ারম্যানরা আছেন, সবাই মিলেই তো আসলে সিদ্ধান্তটা নিচ্ছে পরীক্ষা দিন হবে কিনা। তা আমরা শুধু শিক্ষামন্ত্রীর দিকেই তোপ দাগছি, কারণটা কি? ধন্যবাদ। না, আসলে ওই বাংলাদেশের যে পাওয়ার স্ট্রাকচারটা কাজ করে সেখানে মন্ত্রীর একটা বড় ধরনের প্রভাব থাকে আসলে। সেজন্যই একটা আছে না যে আপনার মানে জয়ী সবাই সবকিছু নিয়ে নেয় আরকি। কোনো কিছু ভালো কিছু হলেও আপনার সে শিক্ষামন্ত্রীর পর্যায়েই যাবে, আবার খারাপ কিছু হলে তাকেই দায়িত্ব নিতে হবে। এখানে বিষয়টা যেটা হয়েছে দেখেন, আপনার ওই যে 13 তারিখ যেই হিউজ ইনক্রিমেন্ট ওয়েদার ছিল, রাইট? ঢাকা শহরেও ছিল। ঢাকা শহরেও কিন্তু তখনও আপনাদের টিভিতে বা অন্য টিভিতেও দেখিয়েছি যে অনেক অভিভাবক ভিজে ভিজে পরীক্ষা দিতে যাচ্ছে আর কি, হ্যাঁ? তো চট্টগ্রাম বিভাগে কিন্তু পরীক্ষা বন্ধই করা হয়েছিল। কিছু কিছু জায়গায় প্রবলেম হয়েছে কুমিল্লার সাইডে বা ইয়েতে,
তো আমি মনে করি, আমি আমার এটা ব্যক্তিগতভাবে চিন্তা করি যে আসলে তোমার জাস্ট ওই দিনের পরীক্ষাটা যদি বন্ধ করা হতো, জাস্ট কি হইতো, একটা নিউজ আপনারা স্ক্রল দিতেন যে পরীক্ষাটা পিছিয়ে গিয়েছে। হ্যাঁ, এটা কিন্তু হচ্ছে রাজনৈতিক বুদ্ধিদীপ্ত আচরণ হতো। আদার সাইড, যে আপনি যেটা বললেন, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন যে এখানে আপনার চেয়ারম্যান, বোর্ড চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, ডিসি, এদের একটা সম্মিলিত প্রয়াস থাকে, সম্মিলিত একটা উদ্যোগ থাকে, পরীক্ষা কি হবে, কেন্দ্র পরিবর্তন হবে, সেটা তো একটা আমলাতান্ত্রিক বিষয় থাকেই। আমলাতান্ত্রিক বিষয় থাকার পরেও একটা সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত আপনার সরকারকে এবং আপনার বর্তমান অবস্থানকে অনেক বেশি সুসংহত করতে পারে, তাই না? তো এখানে একটা এই ব্যাপার আছে। আর আন্দোলনটা যেটা হয়েছিল সেখানে আমার মনে হয় যে এখানে যতটা না আন্দোলন ছিল ততটা আপনার আওয়ামী লীগের ইন্ধন ছিল বেশি। আপনি দেখবেন যে ধরনের ফটোকার্ড ছড়িয়ে গিয়েছে। আজকেও আমি একটা ফটোকার্ড দেখলাম যে গাজীপুরে যে প্রাক্তন একজন আপনার ছিল, মেয়র ছিল জাহাঙ্গীর, সে যে ছাত্রদলের লোকেরা নাকি আপনার সায়েন্স ল্যাবের পিছনে নিয়ে পিটাচ্ছে ছেলেপেলেদেরকে, ভুয়া ফটোকার্ড। একদমই ভুয়া। আমি নিজেই সায়েন্স ল্যাব দিয়ে আজকে আসলাম। হ্যাঁ, ঠিক আছে, একটু যে জাম ছিল বা ছিল। তো এটা এই ধরনের ভুয়াকা ফটোকার্ড ছাড়াচ্ছে, ওরা নিজেরা আবার মিছিল করছে, জয় বাংলা স্লোগান দিয়ে ইত্যাদিতে মিছিল করছে। এই ধরনের মানে এই সুযোগটা তারা নেওয়ার চেষ্টা করতেছে আওয়ামী লীগ, এবং তারা হয়তো কিছু কিছু ছাত্রদেরকে ভুল বোঝাচ্ছে, পেট্রোনাইজ করছে। আপনাদের ভুয়া আইডি কার্ডও পাওয়া গেছে কিন্তু আন্দোলনের মধ্যে স্কুলের অনেকে। হ্যাঁ, ছাত্রদেরকেও তো ওই দিচ্ছে। এলিমেন্টটাও আছে। হ্যাঁ, ভাই যেটা বলছেন সঠিকভাবে বলেছেন যে শিক্ষামন্ত্রী যখন গতকালকে সংসদে সরি বললেন, এবং উনি এটাও কিন্তু বলেছেন তাদেরকে পরীক্ষা আবার দরকার পড়লে আবার পুনরায় নেওয়া হবে। হ্যাঁ, এবং ফিজিক্সের যে কোশ্চেনটা আপনার প্রবলেম ছিল 6 নাম্বার এবং 7 নাম্বার, সেটা পূর্ণ মার্কস দেওয়া হবে। আজকেও উনি সংসদে কিন্তু আজকেও সংসদে কিন্তু এই বিষয়ে উনি কথা বলেছেন এবং ব্যাখ্যা দিয়েছেন। সুতরাং এরপরে এটা আপনার মানে এখানে ওই মানে অনেক ধরনের এলিমেন্ট থাকে না, মানে কিছু কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করে। এখানে সবচেয়ে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা, পতিত ফেসিস্ট কিছু সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। আর ছাত্রদের তো হয়তো মানে অনেকের আবেগতাড়িত হয়ে অনেক বিষয় থাকতেই পারে স্বাভাবিক আন্দোলনের বিষয়ে। এবং এখন কিন্তু তারা আবার শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে শিক্ষা ভবনে আপনার বা শিক্ষা মন্ত্রণালয় 6টা দাবিনামা দিয়েছে যে পরীক্ষা আবার নিতে হবে, এবং আরও অন্যান্য বিষয় অ্যাড করেছে আর কি। মনিরা শারমিন, আমরা আন্দোলনের যারা শিক্ষার্থী আছে তাদের অনেকের মধ্যে সিগনিফিকেন্ট কিছু বক্তব্য শুনেছি। কারোর বক্তব্যে আছে যে তারা স্পষ্টত শেখ হাসিনাকে ফেরত চায়। জি, দেখেন এটা তো একটা অসুবিধাই, মানে শেখ হাসিনাকে যারা ফেরত চাচ্ছে তারা আসলে কারা, এটাও তো একটা বড় প্রশ্ন। তবে আমার কাছে মনে হয় যে এইটা আমাদের আসলে মাথায় রাখা দরকার যে যে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ যদি তৈরি হয় সেখানে আওয়ামী লীগ থাকবেই, এবং সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করবেই। এবং সেখানে বারবার করে আগেই ভালো ছিলাম, তারপরে হাসিনাই ভালো ছিল, আমরা আগেই অটোপাস পেতাম, সেটাই ভালো ছিল, সেই রেজিমটাই ভালো ছিল, এরকম কথাবার্তা আসবে। তো সেই জায়গা থেকে এটা সরকারের খুব একটা ওয়েক আপ কল আমার মনে হয় যে যে কোনো বিষয়ই আসলে হালকাভাবে দেখার সুযোগ নাই। আর এখানে আমি সবচেয়ে বড় অসুবিধা মনে করি সেটা হচ্ছে যে একজন সফল শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, আমরা জানি ওনার ব্যাপারে, কিন্তু ছিলেন, হ্যাঁ ছিলেন। এখন অসুবিধার জায়গাটা হচ্ছে যে ছিলেন এবং এই মুহূর্তে ওনার অবস্থান, এই দুইটার মধ্যে একটা বড় গ্যাপ আছে, একটা জেনারেশন গ্যাপ আমি দেখি। সেটা হচ্ছে 2001 থেকে 6 সালে নকল বন্ধ করা, এবং এইবার এসে যে নকল করা যাবে না, পড়তে হবে বাবা পড়তে হবে, এই কথা বলার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কারণ এই জেনারেশনকে আপনি যখন বলবেন নকল করা যাবে না, পড়তে হবে, তার মানে তারা তখন ভাববে যে আমাকে তার মানে নকলবাজ বলতেছে, যে আমি তো আসলে যারা নকল করে নাই তারাও এটাকে নিজের গায়ে নিবে, যে তার মানে আমি তো নকল করি না, তাহলে আমাকে কেন নকল বন্ধ করার কথা বলছে। সুতরাং এটা একটা জেনারেশন গ্যাপ, এবং এই যে কিভাবে করে হাউ টু ডিল উইথ দিজ স্টুডেন্ট, এইটা একটা বড় বিষয়। দেখেন, যখন গতকালকে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি যখন সংসদে বলছেন যে এই বিষয়টা নিয়ে উনি দুঃখ প্রকাশ করছেন, কিন্তু তারপরেও কেন আজকে ছাত্ররা নামলো? দেখেন, যখন আপনি ভুলের মতো করে না বলবেন, দুঃখটা দুঃখ মনে হবে না, যদি কিন্তু থাকবে কথার মধ্যে মুখ বেজার করে যখন দুঃখ প্রকাশ করবে, যে মানে মনের উপরে পাথর দিয়ে যখন দুঃখটা প্রকাশ করবেন, তখন আসলে সেটা আসলে দুঃখ বলে মনে হয় না। তো ওই জায়গা থেকে যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে, আসলে যদি এরকম কোনো কেউ পরীক্ষা দিতে না পারে তাকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে, এই যদি কিন্তু বাদ দিয়ে আসলে আমার মনে হয় যে এই জায়গাটাতে আসলে স্ট্রংলি আমার মনে হয় যে এটা আগেই একটা সিস্টেম করা যেত। এবং ভাই যেটা খুবই রাইটলি বললেন যে এটা আসলে এত দূর আসতোই না,
যদি আসলে একটু সফিস্টিকেটেডলি এটা ডিল করা যেত। তো এখন এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, আমি মনে করি না যে জিনিসটা আসলে খুব ক্রনিক হবে সরকারের জন্য। তবে এই যে একটা জেনারেশন গ্যাপ এবং এই যে তরুণদের পালস বুঝতে না পারা, এটা কিন্তু সরকারকে একটা বার্তা দিল যে ব্যাপারগুলো আসলে এভাবে ডিল করলে হবে না। এখন খুব স্বাভাবিকভাবে এই প্রশ্নটা উঠছে যে আমরা কিন্তু আজকে আলোচনায় শুরু করলামই এই জায়গা থেকে যে এরা কারা, মানে আন্দোলনটা ভিন্ন দিকে প্রবাহিত হচ্ছে, কিন্তু বিষয়টা হচ্ছে যে আসলে কেন হলো এই ঘটনাটা। যখন আমরা গত 2-3 দিন আগে যখন আসলে এই যে অতিবৃষ্টির জন্য যখন আমরা প্রত্যেকেই ঢাকা শহরে বের হয়েছি, তখন কিন্তু আমাদের প্রত্যেকেরই বিপাকে পড়তে হয়েছে। এবং একজন স্টুডেন্ট যখন ঘুম থেকে ওঠার পরে তারা দেখলো যে এই রকম অবস্থা এবং আমার পরীক্ষার হলে যেতে হবে, এবং খুব স্বাভাবিক আমরা এইচএসসি পরীক্ষার সময় যেরকম আসলে টেনশনের মধ্যে থাকি, তাকে এই অবস্থা পার হয়ে যেতে হচ্ছে, তার পরীক্ষা কেন্দ্রে যেতে দেরি হচ্ছে, সেই যে সেন্টিমেন্টটা, তো সেটাও আমাদের অ্যাকনলেজ করতে হবে। এখানে সবাই কিন্তু আওয়ামী লীগ না, আবার সবাই কিন্তু আসলে পরীক্ষা না পড়ে পরীক্ষা পিছানোর জন্য আসে নাই। এখানে খুবই কনসার্ন এবং দায়িত্বশীল স্টুডেন্টও আছে, এটা আমাদের মনে রাখতে হবে। সুতরাং আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে এই জায়গাগুলো আরও ভালোভাবে ডিল করা যেত, যেটা করা যায়নি। কিন্তু আমার ধারণা এখন হয়তো তারা সেই জায়গাটা গুরুত্ব সহকারে দেখবেন। শফিক ভাই, এই যে এই ধরনের কোনো আন্দোলন হলে সোশ্যাল মিডিয়া নানা রকম গুজব ছড়ে। কালকেও দেখলাম যে 2 জন মারা গেছে, 3 জন মারা গেছে, সায়েন্স ল্যাবরেটরি পিটাইছে। এই সোশ্যাল মিডিয়ায় যে এই যে গুজব, এইগুলো থেকে আমরা কিভাবে করতে পারি? এটা তো আমরা যারা আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম, এটা ছিল আমাদের বিগেস্ট হেডেক। এবং সোশ্যাল মিডিয়া যেহেতু আছে, আর আমি যেহেতু সোশ্যাল মিডিয়া নিয়ে সারাদিন পড়ে আছি, হ্যাঁ, সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস করছে, যে ইয়াং একটা ছেলে স্কুলের পরীক্ষার্থী, তার থেকে শুরু করে ওল্ড সবাই। এবং ফলে সোশ্যাল মিডিয়াতে এখন যে কোনো ধরনের ইস্যু উঠলেই আমরা দেখছি যে 100, 200, 300টা মিথ্যা নিউজ ছড়িয়ে দিচ্ছে। তো এটা এখন ছড়িয়ে দিচ্ছে, এটাকে আপনি বলবেন যে এটাকে তো কমব্যাট করতে হবে। আপনি কমব্যাটটা করবেন কিভাবে? এটা আপনার ইনস্টিটিউশনাল সাপোর্ট লাগবে। আমরা যেটা করেছিলাম, আমরা একটা ফ্যাক্ট চেক ইউনিটি করে ফেলছিলাম, কিছু হইলে আমরা দিতাম। কিন্তু সত্যিকার অর্থে এইটা যত দ্রুত করার দরকার, সেটার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে, আমি মনে করি এটা তথ্য মন্ত্রণালয় হোক আর এটা প্রাইভেটলি হোক, যেই হোক, খুব দ্রুত আপনার এগুলোকে এইগুলোকে কমব্যাট করে। কালকে ডিসেন্ট খুব ভালো কাজ করেছে, অনেকগুলো ইয়ের বিষয়ে তারা বলেছে যে এটা মিথ্যা, এটা মিথ্যা, এটা গুজব নিয়ে মিথ্যা। কাজ করেছে। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে ডিসেন্ট তো একটা প্রাইভেট অর্গানাইজেশন। আপনি সরকার হিসাবে আপনি এটা কিভাবে দেখছেন? তখন হয় কি, আর জিনিসগুলো এত দ্রুত ছড়ায়। আমি আপনার একটা উদাহরণ দেই। এই ইনকিলাব মঞ্চের একটা মিছিল নিয়ে ওরা আসছিলেন, এসে ওইখানে একটু ওদেরকে ডিসপার্স করা হয়েছে এবং ওইখানে লাঠিচার্জ করা হয়েছে। একটু পরে আমরা দেখলাম যে পুরো অনলাইনে ফেসবুকে ভরে গেছে হচ্ছে যে আব্দুল্লাহ জাবের, তার পায়ে গুলি লেগেছে। ঠিক আছে, পায়ে গুলি লেগেছে। এখন ওর এটা হচ্ছে, পুলিশ বলছে আমরা কোনো গুলি করি নাই, তাহলে ওর পায়ে গুলি লাগলো কিভাবে? পরে জানা গেল যে সে ওই যে তার কাটার ইয়েতে কাটায় সে তার এইখানে ইয়ে হচ্ছে। কিন্তু ততক্ষণে যে এই যে ওইটা যে আমি কমব্যাট করে 1.5 ঘন্টা পরে আমি যে এই ফ্যাক্ট চেককে ডিবাঙ্ক করলাম, ফেক নিউজকে, ততক্ষণে 5,000 ছেলে জড়ো হয়ে গেছে। ততক্ষণে এরা অলরেডি ইয়ের দিকে, পুলিশের দিকে আসতেছে ক্ল্যাশ করার জন্য। তো এই সিচুয়েশনগুলো এত দ্রুত ডেটোরিয়েট করে, এত দ্রুত ডেভেলপ করে, যে এইটাকে আপনার খুব সফিস্টিকেটেড ওয়েতে আপনার ডিল করতে হয়। আপনার প্রচুর, এই ক্ষেত্রে আমি বলবো যে গভর্নমেন্টের সমস্ত পিআর মেশিনারি খুব দ্রুত কাজ করতে হবে। আপনি যদি এই জায়গাটায় ফুল করেন, আপনি বললেন যে না আমি একটা তো ফেসবুকে একটা কমেন্ট দিয়েছি এই বিষয়ে, কমেন্ট দিলে হবে না। আপনার মানুষের প্রেস কনফারেন্স করে সাথে সাথে বলতে হবে যে এটা ফেক, এটা ফেক, এটা ফেক। এটা দিলে হবে কি, মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হয়। আর গভর্নমেন্টের উচিত এই আস্থাটা ক্রিয়েট করা। এটা যদি আপনি না করতে পারেন, এই যে আজকে এই যে যদি এইটা নিয়ে যেইভাবে পতিত স্বৈরাচার যেটাকে নিয়ে যে মিথ্যা নিউজগুলো ছড়ালো, এইটার একটা ভয়াবহ দিক হতে পারে। একটা ভয়াবহ দিকের আরেকটা উদাহরণ দিই আমি। এই যে মাইলস্টোনে যখন পড়লো, এয়ারক্রাফটটা পড়লো, ট্রেনিং জেট এয়ারক্রাফট পড়ার পরে ওই রাতে ছড়ায় গেছে কি যে 200 জনের মতো মারা গেছে এবং লাশগুলো সরিয়ে ফেলা হয়েছে। আমরা কিন্তু বারবার বলছি, তারপরেও কিন্তু কেউ আমাদের কথা শুনে নাই। না করে হয়েছে কি, ওই পরের দিন দেখেন উত্তপ্ত, আমরা সকাল 10টায় গেছি ওইখানে বিবৃতি করতে, আমরা অ্যাটাক হয়ে আমরা কনফাইন ছিলাম।
রাত 7:30 পর্যন্ত। আর একটা দল মিছিল করতে করতে এসে এই ইয়েকে কি যেন এডুকেশন সেক্রেটারি আছে মানে সেক্রেটারিয়েট অ্যাটাক করেছে এবং তাদের একটা অন্যতম দাবি ছিল যে এইটার পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা কেন পিছানো হবে না। উনি এটা করেন নাই, দেখেন ওনাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে এখন একটা দেশের সত্যিকার অর্থে সেফটি সিকিউরিটি, মানুষ নাগরিকের সেফটি সিকিউরিটির জন্য এবং দেশের স্ট্যাবিলিটির জন্য এই ফেক নিউজকে কমব্যাট করাটা খুবই এসেনশিয়াল। এই জায়গায় যদি গভর্নমেন্ট খুব দ্রুত ব্যবস্থা না নিতে পারে, এটা তো একটা টেস্ট কেস গেল, সামনে আরও আসবে। আর পতিত স্বৈরাচার বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে বসে আছে এগুলোকে ইয়েতে। এবং আরেকটা জিনিস কি, এই নিউজগুলো, এই মিথ্যা নিউজগুলো ছড়ানোর পিছনে কিছু সিনিয়র জার্নালিস্টও আছেন। রায়হান ভাই, সেটা হচ্ছে যে শফিক ভাই যেটা বললেন যে সরকার এইটাকে খুব সিরিয়াসলি নিতে হবে, কিন্তু বর্তমান সরকার কি এই বিষয়টা সিরিয়াসলি ডিল করতেছে? আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি শফিক ভাইয়ের সাথে একমত। আসলে সরকারের এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এখন পর্যন্ত কিন্তু সরকারের আলাদা কোনো বডি নেই ফ্যাক্ট চেকের। তথ্য মন্ত্রণালয়ের আপনার প্রায় 3 জন, একজন 2 জন মন্ত্রী এবং একজন উপদেষ্টা আছেন। তাদের কিন্তু এই বিষয়ে কাজ করা উচিত। আমরা যতগুলো ইনফরমেশনই ফ্যাক্ট চেক পাচ্ছি সব কিন্তু প্রাইভেট, মানে কদরুদ্দিন শিশিরের দ্য ডিসেন্টের কথা বললেন, রিউমার স্ক্যানার আছে, এরকম আরও বেশ কিছু ইন্ডিভিজুয়াল উদ্যোক্তারা আছে যারা নিজে থেকে ফ্যাক্ট চেক করে আমাদেরকে প্রপার ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করে। কিন্তু সরকারের নিজস্ব বডি, যেটা উনি বলেন ওনাদের সময় ছিল সরকারের, এবং ওনারা ডেলিভারি করেছেন। মাইলস্টোনের ঘটনাটা আমি ঠিক মনে করতে পারলাম রাইটলি, খুব সম্ভবত আসিফ নজরুল সাহেবও ছিলেন ওই সময় ওনাদের সাথে, যে আটকা অবস্থায়। তো এই জিনিসটা সরকারের আলাদাভাবে একটা উইং করা অতীব জরুরি। মানে কারণ আসলে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এত বেশি সোশ্যাল মিডিয়া প্রবণ, আমরা এই যে এখানে 4 জন বসে আছি, আমরাও কিন্তু প্রতিনিয়ত মিডিয়ার মধ্যেই আছি কিন্তু, হ্যাঁ। এবং আপনার আমাদের যে সমাজের বিভিন্ন স্তরে স্তরে সোশ্যাল মিডিয়ার একটা বড় ধরনের ইফেক্ট আছে। একটা ছোট একটা ভিডিও, ছোট একটা অনেক ধরনের মানে ক্র্যাশ করে দিতে পারে মানুষের কাছে, একটা মিসলিড করতে পারে। সো এই বিষয়টাতে সরকারের একদমই নজর নাই এখন পর্যন্ত, রাইট নাও, অ্যাজ অফ নাও 4 মাসের মতো হলো। তো এটা তথ্য মন্ত্রণালয়ের আন্ডারেও আলাদা একটা উইং হইতে পারে, পিএমওর আন্ডারেও আলাদা একটা উইং হতে পারে, এবং এখানে খুব এফিশিয়েন্ট টেকনিক্যালি সাউন্ড যারা আছে তাদেরকে এখানে আপনার মানে আনা উচিত আমি মনে করি। কারণ যারা এফিশিয়েন্ট এবং টেকনিক্যালি সাউন্ড লোকরা, তারাই প্রকৃত ইনফরমেশনটা আপনাকে ক্রস চেক করে করে দিতে পারবে। এবং এতে সুবিধা কী হবে জানেন? সুবিধাটা হচ্ছে যে আপনার যদি এই বডি থাকে তাহলে আপনি প্রপার ইনফরমেশন যেমন যাবেন, আপনি যদি ব্যক্তি উদ্যোগেও যখন কোনো কিছু পাবেন, আপনিও তাদেরকে ডেলিভার করতে পারবেন, তারা এটা প্রোটেক্ট করবে, রাইট? সুতরাং এটা ইমিডিয়েট করাও জরুরি। সরকার তো অনেক কিছুই করছে, অনেক ধরনের কাজ করছে, অনেক ধরনের বিষয় নিয়ে কাজ করছে। সুতরাং এই বিষয়টার উপর তাদের ইমিডিয়েট আপনার নজর দেওয়া খুবই জরুরি বলে মনে করি আমি। মুন্না শারমিন, মানে আমাদের দেশে যে কোনো ক্রাইসিস হলে আমরা সরাসরি সরকার প্রধানকেই দায়ী করি। যেমন কালকে আপনার দলের একজন মানে বড় নেতা, শীর্ষ নেতা, রেসপন্সিবল তিনি কালকে কথায় কথায় বললেন যে আমরা যদি এই জেএনজিদেরকে আপনি অপমান করছেন, যদি এটা আপনাদেরকে এই 24 আন্দোলন না করতো, আপনি লন্ডন থেকে এসে প্রধানমন্ত্রী হতে পারলেন না। এটা ছোটোখাটো বিষয় আমরা কেন এত টপ মোস্ট লিডারকে টেনে আনি? এটা কতখানি নেই? কোনো ঘটনাই তো ছোট না, প্রথমত কোনো ঘটনাই ছোট না। এবং দেখেন এই টপ মোস্ট লিডারের কি মানে ওনার কি ভূমিকা থাকতে পারে? আপনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলতে পারেন না, খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। দেখেন এই কথা তো মিথ্যা না। আপনি যেই জেনারেশনের সাথে আমরা যোগাযোগের চেষ্টা করছি, যে পালস বোঝার কথা বলছি, একটা আপনাদেরই একটা ম্যানেজমেন্টের ভুল, কিন্তু আপনি বলছেন যে ফার্মের মুরগি, এটা তো বলা যায় না। এখন এটা যখন বলছে তখন অসুবিধার জায়গা হচ্ছে যে তখন তো আবার আপনার অতীত ইতিহাস টেনে আনবে। কারণ যখন আপনি বলছেন আপনি শিক্ষামন্ত্রী অতীত ইতিহাস টেনে, এখানে প্রধানমন্ত্রীর কি সম্পর্ক থাকতে পারে? আচ্ছা, আপনি আমাকে বলেন যে যখন একটা আমরা যে পুলিশ প্রশাসন বলি, মানে পুলিশ প্রশাসন মানে কি? ধরেন একজন এসপি তো আসলে পুলিশের একটা এলাকায় প্রধান, তারপর ডিসি একটা জেলায় প্রধান। তো আমরা কি ধরেন একজন, মানে আমরা যখন কোথাও কিছু চাইতে যাব তখন তো নিশ্চয়ই সর্বোচ্চ
ওখানে যিনারা তাদেরই কথা বলবো। এখন শিক্ষামন্ত্রীকে আলাদা করে বলা, এটা অনেকে শিক্ষামন্ত্রীকে বলছে, কিন্তু প্রধানমন্ত্রীর কথা আসাই যাবে না, ব্যাপারটা তা না, কারণ উনি তো সরকার প্রধান। আসা যাবে না, কিন্তু কথায় কথায় এরকম খোঁচা দেওয়া যে আমরা ওই আন্দোলনে তো ওই দলের ছাত্র সংগঠন ছিল, সো আপনারা হ্যাঁ, এককভাবেই তাকে ক্ষমতায় প্রধানমন্ত্রী বসিয়েছেন, এরকম কথা বলাটা কতখানি না, খুবই যুক্তিসঙ্গত। দেখেন, বাংলাদেশে আর এমন কোনো প্রধানমন্ত্রী আমরা আনতে চাই না যে নবী রাসূল পর্যায়ে থাকবে এবং যাকে কিছু বলা যাবে না। এবং আমার মনে হয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এইটুকু উনার টলারেন্স লিমিটটা উনি করে এসেছেন লন্ডন থেকে, যে আমার এগুলো কথা শুনতে হবে। সুতরাং এই জেনারেশনের সাথে কোনোভাবেই এই পাঙ্গাটা নেওয়া যাবে না যে প্রধানমন্ত্রীকে আপনি কিছু বললেন না, বললে শিক্ষামন্ত্রীকে বলেন না, এটা হবে না। কারণ প্রধানমন্ত্রীকে এটা শুনতে হবে, কারণ উনি আসলেও লন্ডনে ছিলেন। এবং এই যে ছাত্র যারা এখন উনি দেখেন, ছিলেন, ওনার সংগঠন দেশে ছিল, ওনার সংগঠন দেশে ছিল, কিন্তু এই যে আন্দোলনটা, যে জুলাই গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান তো তাদের ছাত্রদের যে সংগঠন বা বিএনপি সেটার লেবাসে হয় নাই, এটা একটা অরাজনৈতিক প্ল্যাটফর্মে হয়েছে। এবং এটা যখন গণ অভ্যুত্থান আমরা বলছি, আমরা কিন্তু ভুলে যাই যেখানে গণমানুষের সম্পৃক্ততা আছে। এই যে ছাত্ররা এখন মাঠে নেমেছে, এরা তো ওই আন্দোলনে ছিল, কারণ এরা চোখের সামনে দগদগে তাদের স্মৃতি আছে এই ধরনের। 2/3 মেজরিটি দিয়ে তাকে প্রধানমন্ত্রী বানিয়েছে সেই গণমানুষ। হ্যাঁ, 2/3 মেজরিটি আপনি যদি বলেন যে 2/3 মেজরিটির বলে আপনার যা খুশি তাই করবেন, তাহলে কিন্তু হবে না। এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখেন, এটা শুনতে হবে, এটা আমি জানি না যে আপনার হয়তো খারাপ লাগছে, কিন্তু এটা আমার মনে হয় না প্রধানমন্ত্রীর খুব বেশি খারাপ লাগা উচিত। কারণ বাংলাদেশে যখন আসলে যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্র ক্ষমতায় যাবে, যেতে চাইবে, তার বাংলাদেশের মানুষের কাছে এখন একটা অ্যাকাউন্টেবিলিটি রাখতে হবে, এবং সেটা জেনেই আসলে সরকারের ক্ষমতায় আসতে হবে। অ্যাকাউন্টেবিলিটি অনেক পরিচয় দিয়েছেন, হ্যাঁ, উনি পরিচয় দিচ্ছেন, ভবিষ্যতেও দিবেন। এবং যত ধরনের প্রশ্ন আছে সেই প্রশ্ন ছাত্ররা করবে, জনগণ করবে, এটাতে রাগ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আবার এটাও বলা যাবে না যে এই প্রশ্ন কেন শিক্ষামন্ত্রীকে না করে প্রধানমন্ত্রীকে করা হলো। প্রধানমন্ত্রী অবশ্যই এই প্রশ্ন শুনবেন, কারণ উনি তো আসলে একটা ম্যানেজমেন্টের, হি ইজ দ্য হেড, সো উনার তো শুনতে হবে। এখন শিক্ষা মন্ত্রণালয়ের একটা ঘটনার ব্যর্থতা তো আসলে উনারও, কারণ উনি সরকার প্রধান, উনি তো ওই জায়গাটাতে উনি লিড করছেন। সুতরাং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রীকে দায় দেওয়া, এটা আমার মনে হয় না যে আলাদা কিছু। এবং দেখেন, এটা কখনো হয়েছে, এটা কিন্তু খুব স্বাভাবিকভাবে হয় নাই। যখন আসলে ছাত্রদের এই জায়গাটা ওনারা ম্যানেজ করতে ব্যর্থ হয়েছে, তখন আবার শিক্ষামন্ত্রী যখন বলছেন যে ফার্মের মুরগি, তখন তো কথাটা এসছে যে যেই ফার্মের মুরগিদের নিজের মেয়েকেও কিন্তু ফার্মের, হ্যাঁ, তো উনি তার নিজের মেয়ের কথা যদি উনি ঘরের মধ্যে বসে বলতেন তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে একটা প্রশ্ন থেকে যায় যে আমরা যে টেলিফোনের যে একটা কনভারসেশন আপনার সাথে হলো, এটা তো আমার ব্যক্তিগত, এই যে এটা যে পাবলিক করা হলো, এটাও তো এক ধরনের। এটাই দেখেন, একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক আপনি এনেছেন। এখন দেখেন, আমি একজন রাজনৈতিক কর্মী, আমি যখন একটা খুব গুরুদায়িত্বে আছি, আমি ধরেন সরকারে আছি, আমার সাথে কার কথা হচ্ছে, এটা তো আমার আসলে একটা সেন্স অফ সিকিউরিটি আমার নিজেরও গ্রো করতে হবে, যে আমি যার সাথে কথা বলছি আমি আসলে কিভাবে কথা বলবো, এই কথাটা কিন্তু বাইরেও যেতে পারে। এবং শফিক ভাই যে হচ্ছে সরকারে ছিলেন এক সময়, তো ওনারা কিভাবে এটা ডিল করেছেন আমি জানি না, তবে যখন আমি একটা দায়িত্বশীল পজিশনে আছি, তখন আমার কথাটা আসলে কোট করা হতে পারে বা খণ্ডিত অংশ প্রচার করা হতে পারে, এই কনসার্নটা রেখেই কিন্তু আমার কথা বলতে হবে। এবং এটা সামনে এসছে দেখে আমরা আসলে জানতে পেরেছি, কিন্তু এটা তো উনি বলেছেন, এটা তো মিথ্যা না। সুতরাং এই জায়গা থেকে আমি মনে করি যে এই বিষয়গুলো উনারও খুব ডেলিকেটলি আসলে হ্যান্ডেল করা দরকার ছিল। এবং এই যখন একটা দেখেন গত একটা সরকার পতন হয়ে গেছে একটা শব্দের কারণে, এই শব্দের রাজনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ মানুষের কিন্তু এখন সেন্স অফ ডিগনিটিটা অনেক বেড়ে গেছে। মানে এই যে মর্যাদার একটা লড়াই, আপনি আমাকে যা খুশি বলতে পারবেন না। আপনি যে বলছেন না যে প্রধানমন্ত্রীকে কি এটা বলা যায়, তার মানে ইউ হ্যাভ গ্রোন ইউর সেন্স অফ সিকিউরিটি। সো স্টুডেন্টদের মধ্যে আমি যদি বলি যে এই টিন এজদের মধ্যে, এদের মধ্যে কিন্তু এই সেন্স অফ ডিগনিটিটা অনেক বেশি। সুতরাং এই জায়গায় আসলে এই ফার্মের মুরগি যখন ফার্মের মুরগি বলেছে, তখন ওনার আসলে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে জিনিসটা, এবং তার শুনতে হয়েছে যে ফার্মের মুরগির কারণে, তাদের আন্দোলনের কারণে আপনি লন্ডন থেকে ফিরেছেন, এখন আপনি তাদেরই কটাক্ষ করছেন। সুতরাং এটা অবশ্যই দলীয় প্রধান হিসেবে এবং সরকার প্রধান হিসেবে এটা দায় আছে, এবং এই জায়গাটাতে ওনার একটু এই কথাগুলো শুনতে হবে বলে আমি মনে করি, কারণ এটা তো একটা অসুবিধার জায়গা এবং এটা ম্যানেজমেন্টের ফেইলিওর। শরীফ ভাই, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। এই যে সংবিধান সংশোধন নাকি সংবিধান সংস্কার, এটা নিয়ে সংসদে নানা রকম বিতর্ক হচ্ছে, এবং এটা নিয়ে একটা কমিটি গঠন করার প্রস্তাব দিয়েছিল সরকারি দল 12 সদস্যের, সেখানে বিরোধী দলের নাম চেয়েছিল, তারা সে নাম দেয়নি। তারা সংবিধান সংস্কার পরিষদ গঠন নিয়ে অনড়। সংবিধান সংশোধন আর সংবিধান সংস্কারের মধ্যে বেসিক পার্থক্য কি আছে? না, শব্দগত পার্থক্য তো খুবই কম। আপনি
যে কোনো সংশোধনী তো এক ধরনের সংস্কার, ঠিক না? হ্যাঁ আপনি একটা শব্দ যদি একটু চেঞ্জ করে দেন তাহলেই তো একটা সংস্কার, এবং এটার ইম্প্যাক্টটা তো পড়ে। কিন্তু এটা এখানে মূল জিনিসটা হচ্ছে যে আপনি কিভাবে কাজটা করবেন, এটা নিয়েই তো সমস্যা। ওনারা 12 সদস্য কমিটি করতে চাচ্ছেন, ওনারা এটা এগ্রি করছেন না। কিন্তু আমার মনে হয় যে এই জিনিসটা একটা ব্রডার ন্যাশনাল কনসেনসাস আছে যে আমাদের সংবিধানটা এটা যেই জায়গায় আছে সেই জায়গা থেকে আমি এতে আছে তো আমি বিতে নিতে চাই, যাতে এটা ব্রডার পিপলের ডিজায়ারটা রিফ্লেক্টেড হয়। হ্যাঁ, সেই জায়গাটায় আমরা যেতে চাই। এটা আপনি কিভাবে করবেন? আমার মনে হয় এই জায়গাটায় বোথ অপোজিশন এবং বিশেষ করে সরকারের উচিত এখানে অনেক বেশি সহনশীলতা দেখানো এবং অ্যাকোমোডেট করা সব ভয়েসগুলোকে। এটা অলরেডি প্রাইম মিনিস্টার তারেক রহমান করছেন। তো এইটা যদি অ্যাকোমোডেট করা যায়, ওকে লেটস সিট, আমরা অনেস্টলি বসি, আমরা জুলাই চার্টার হয়েছে এইখানে দেখি কোনগুলো ইমপ্লিমেন্টেবল ওগুলো দেখি, এবং এর বাইরে যদি আরও নিত্য নতুন যদি আরও কিছু বিষয়াদি আসে সবগুলো নিয়ে বসার পরে একটা এটা সংস্কার বলবেন, সংশোধন বলবেন, আসলে ইট ডাজন্ট ম্যাটার। কথা হচ্ছে যে আমি এর থেকে বিতে যেতে চাই কিনা, এটা আমরা সবাই চাই। এই জায়গাটা আমার মনে হয় যত দ্রুত পারা যায় যে এই ডিফারেন্সটা ন্যারো করা, আরও কত কম ন্যারো করা যায় এবং সবাইকে অ্যাকোমোডেট করা। একটা সোফার ধরেন এই যে পরশুদিন 5 মাস হবে এই গভর্নমেন্টের, একটা খুব ভালো উদাহরণ তৈরি হয়েছে যে 5 মাসে আমাদের সংসদ রিয়েলি একটা ব্রিলিয়ান্ট একটা পারফরমেন্স ছিল সংসদের। আপনি দেখেন বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, পুরো ডিবেটগুলো, আমাদের যে ন্যাশনাল ডিবেটগুলো যেগুলো হয়, পুরো ডিবেটগুলো কিন্তু হয়েছে যে সংসদে, এবং সংসদে এই ইনফরমেশনগুলো আসছে, মন্ত্রীরা তাদের কার্যকলাপগুলো বলছেন, বিভিন্ন ইস্যু নিয়ে কথা উঠছে। এই যে আমরা পুরো একটা ডেমোক্রেসির একটা বড় সার্থকতার একটা বড় জায়গা হচ্ছে যে আমি আমার পার্লামেন্টকে কতটা সেন্টার অফ অল ডিসকাশন করতে পারছি কিনা। আমরা 5 মাসে কিন্তু এটা পেরেছি। সেই জায়গাটায় আমি যদি আরও এই সংশোধনের বা সংস্কারের বিষয়টা আরও আসে, আরও দেখবেন যে সংসদ আরও সুসংহত হয়েছে এবং পিপলের বা মানুষ যেই আলোচনাটা শুনতে চায় সেটা হয়েছে। আমরা সত্যি করতে কেউ তো চায় না যে স্ট্রিট প্রোটেস্ট করতে, কে চায়? কেন তার তো এই স্ট্রিট প্রোটেস্টে তো অনেক ঝুঁকি, বা তাদের কথা যদি রিয়েলি সংসদ ভবনে এই আলাপগুলো হয় তাহলে তো সত্যিকার অর্থে আমাদের ব্রিটেনে দেখেন না, ওরাও তো অনেক 7-8 কোটি লোকের দেশ, সেখানে সমস্ত আলোচনা তো সংসদে হয়। কেউ তার খুব রেয়ার যে মানে পলিটিক্যাল পার্টিগুলো বাইরে স্ট্রিটে প্রোটেস্ট করতে হয়। আমরা ওই জায়গাটায় যেতে চাই, আমাদের উচিত সবাই এইখানে কাজ করা। আচ্ছা, আমি সেটা হচ্ছে যে শফিকুর রহমান বলেছেন, বিরোধী দলীয় নেতা, উনি বলেছেন যে আমরা গণভোটের সংসদ সদস্যের পাশাপাশি আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছি, যেটা গণভোটের রায় বাস্তবায়নের অঙ্গীকার থেকে। এই সরকার সেইটা বাস্তবায়ন সেই দিকে হাঁটছে না বলে আমরা এই বিশেষ কমিটিতে নিজেদের নাম প্রত্যাখ্যান করেছি। আচ্ছা, আসছি এই জায়গায় একটু আপুর কথার একটু জবাব দিই। সেটা হচ্ছে যে আপনি যে প্রশ্নটা উনাকে করেছিলেন যে সব কিছুতেই কি প্রধানমন্ত্রীকে অ্যাকিউজ করা যায় কিনা। দেখেন, আপনার যে সাভারে ওদের যে ককটেল ফুটলো, তখন নাহিদ ইসলাম অত্যন্ত সজ্জন মানুষ, উনি কিন্তু প্রথমে ডিরেক্টলি কিন্তু পিএমকে অ্যাড্রেস করে ওনাকে অ্যাকিউজ করলেন যে পিএম এটা করেছে, রক্তের হোলি করা শুরু করে দিয়েছে, ইত্যাদি ইত্যাদি। আসলে তখন কিন্তু স্থানীয় প্রশাসন বা স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত যাওয়া যেত, তাই না? প্রত্যেকটার একটা পরিকাঠামো আছে, তাই না? একটা গভর্নমেন্ট যখন ফাংশন করে, প্রধান যে কিছুক্ষণ আগে আমরা পরীক্ষা নিয়েও যেটা বলতেছিলাম আর কি, হ্যাঁ ঠিক আছে, উনি তো আসলে নিজে তো কোনো কিছু বলছেন না, আপনি অ্যাকিউজ করতেই পারেন, কিন্তু ওইটা আর একটা সৌন্দর্য। কারণ এটা সবাই জানে যে আসলে প্রধানমন্ত্রী এখনকার যে জেস্চার রাষ্ট্র চালানোর বা সরকার চালানোর যে জেস্চার, তাতে কেউ মনে করবে না যে ওইখানে ককটেল উনি যে ফুটাইছে, হ্যাঁ, এভাবে অ্যাকিউজ করাটা আপনার খুব একটা মানে সৌন্দর্যের মধ্যে পড়ে না। অ্যাকর্ডিংলি এই ক্ষেত্রেও এটা জেনজিদের বিষয়টা আলাদা, তাদের অনেক ধরনের মানসিক মানে তাদের যে আবেগটা, ইমোশনটা অনেক বেশি কাজ করে আর কি। আচ্ছা, আপনি সংবিধান সংশোধন কমিটি, এটা কিন্তু প্রথম সেশনই যে সংবিধান সংশোধন বিশেষ কমিটি করা হবে, বিএনপির পক্ষ থেকেও বলা হয়েছে। এখানে আসলে কথা বলতে গেলে শফিক ভাইয়ের সাথে, মনিরের সাথে অনেক ধরনের কনফ্লিক্ট হবে স্বাভাবিকভাবে আমার, কারণ বিএনপি প্রথম দিন থেকেই বলতেছে যে আমরা এই যেই জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি, যে জুলাই সনদটা আমরা স্বাক্ষর করেছি, সেটা অনুযায়ী আমরা সংবিধানটা অ্যাকর্ডিং সংশোধন করব। আর ওরা বলছে যে আমরা গণভোটের আলোকে যে সংবিধান সংস্কার পরিষদ,
গণভোটের প্রশ্ন নিয়েও অনেক ধরনের বিতর্ক আছে। পৃথিবীতে এই ৪টা-৫টা প্রশ্ন নিয়ে গণভোট খুব কমই হয় আর কি, হ্যাঁ, মানে একটা প্রশ্ন ম্যাক্সিমাম জায়গায় থাকে। তো এখন আপনার বিএনপির পক্ষ থেকে বা বেসিকলি যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ঐকমত্য কমিশনে ছিলেন একাধিকবার, উনি নিজে মানে উনি নিজেও ছিলেন, তো উনি এই সংবিধান সংক্রান্ত বিষয়গুলা আপনার জবাব দেন সবসময়। এবং কালকে যদি আপনি আইনমন্ত্রীর বক্তব্য শুনেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দীর্ঘ বক্তৃতা শুনেন, আমার কাছে মোর কমিউনিকেটিভ এবং মোর অ্যাকোমোডেটিভ মনে হয়েছে। ওনারা কিন্তু এখনও বলতেছেন না, ওদের 5জন আপনার এসে আপনার সংবিধান সংশোধন কমিটিতে বসে এই জিনিসগুলো কিন্তু ডিসকাস করতে পারে, তাদের যে সংস্কার এবং সংশোধন, তাই না? আপনি যাই করেন, 18তম সংশোধনী তো 18তম পারিত হবে, একদম তার এই সংবিধান তো শেষ হয়ে যাচ্ছে না। এই সংবিধান, ওনার স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন যে এই সংবিধান আলোকেই তো আমরা নির্বাচিত হয়েছি, এবং আমরা আপনার বিরোধী দল আপনার এখন যে সংসদীয় কার্যাবলীতে অংশগ্রহণ করছে, এটা তো এই সংবিধানের আলোকেই তো করছে, তাই না? সুতরাং এবং এটারই তো একটা 18তম সংশোধনী হবে। এবং এটা বলেছি যে আপনারা যদি সংস্কার কমিশনের কথা বলছেন, আমরা যদি বসে এখন যে আপনারা যদি নাম দেন, আমরা যদি নিজেরা কমিউনিকেট করি, তাহলে যে আমাদের মধ্যে যে আমাদের ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, মতামতের যে পার্থক্য আছে, সেগুলো আমরা কমিয়ে আনতে পারবো। বাট আপনারা নাম দেন, আসেন, আমরা আলোচনা করলে আগেও তো ঐকমত্য কমিশনে আলী রিয়াসের দীর্ঘ একটা প্রক্রিয়া কিন্তু ব্যর্থ হয়েছে, আবার বসেছে, তাই না? টায়ারলেসলি উনি কিন্তু চেষ্টা করে গেছেন, এবং একটা পর্যায়ে প্রফেসর ইউনূস কিন্তু এই কথাটা বলেছিলেন যে যেই সব বিষয়ে ঐকমত্য হবে, সেই সব বিষয়ে আমরা সংবিধান সংশোধন হবে। সেই কথাটা থেকে যাই হোক, যখন জুলাই সনদ বাস্তবায়ন আদেশ আসলো রাষ্ট্রপতির অনুমতি, এখানে অনেক টেকনিক্যাল ম্যাটার আছে, কিন্তু সেইগুলো নোট অফ ডিসেন্টগুলো বাদ দেওয়াতে আপনার জুলাই সনদ আপনার গণভোটে গেল, তাই না? এইখানে নোট অফ ডিসেন্ট ছিল, ওগুলাতে আপনার ওই জুলাই সনদ বাস্তবায়ন আদেশে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না। তো এটাও কিন্তু সালাউদ্দিন সাহেব গতকালকে বলেছেন যে নোট অফ ডিসেন্ট আমরা কিন্তু এই জুলাই সনদটাকে গণভোটে নিয়ে যেতে চেয়েছিলাম, যে স্বাক্ষর করেছি আমরা দক্ষিণ প্লাজা জুলাই সনদ, ওই জন্য একটা মারামারি হচ্ছিল যে জুলাই শহীদদের সুরক্ষার ব্যাপারে কি হবে। আমি নিজে ফোন করে বিভিন্ন জনের সাথে ফোন করে কথা বলে এই জিনিসটা আমি বলেছি, না, ওদের অবশ্যই শহীদদের এবং যারা জীবিত আছে তাদের সুরক্ষার ব্যাপারে এখানে ক্লজ থাকতে হবে, সেই ক্লজ রাখা হয়েছে। কিন্তু পরবর্তীতে যখন গণভোটে গেলে দেখলাম যে এই নোট অফ ডিসেন্ট নাই। এখন আমার ডিসএগ্রিমেন্টগুলোর কি হবে, তাই না? সেটা এখন তারা আবার আরও বেশি পোলাইটলি কিন্তু জামায়াত ইসলাম, বিশেষ করে যেহেতু তারা বড় স্টেক হোল্ডার বিরোধী দলে, তাদের কিন্তু অ্যাপ্রোচ করছে, প্লিজ আমরা বসি। আর ভাইয়ের সাথে আমি একটু দ্বিমত করতেছি এই জায়গায়, যে উনি বললেন যে স্ট্রিট যে মুভমেন্ট এটা চায় না জামায়াত, কিন্তু বা বিরোধী দল স্পষ্ট বলতেছে আমরা সংসদ এবং সংসদের বাইরে আরও বেশি মুভমেন্ট করতে চাই। তাদের ইন্টেনশনটাই যদি এরকম থাকে, তাহলে কিন্তু এটা সলিউশনটা ওইরকম আসবে না, এবং অবশ্যই অ্যাকোমোডেটিভ হইতে হবে। অবশ্যই আমি এই কথাটা সম্পূর্ণ একমত যে 77 জনের বিরোধী দল, তাদেরকে অ্যাকোমোডেট করে আপনার এই জিনিসটার একটা সলিউশন করা দরকার। সংবিধান কিন্তু সংশোধন করবে, এবং এখানে যে বিষয়গুলো আছে, প্রধানমন্ত্রীর উচ্চকক্ষ, প্রধানমন্ত্রীর মেয়াদ, 70 অনুচ্ছেদ, আপনার রাষ্ট্রপতি সংক্রান্ত যে বিষয়গুলো আছে, রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, বিএনপি তো কোনো সময় বলছে না, চেয়ারম্যান বিএনপির পিএম বলছে না, বিএনপির কোনো নীতি নির্ধারণের কেউই বলছে না কিন্তু যে এইটাকে আমরা ডিসএগ্রি করি, এই বইটাকে আমরা ডিসএগ্রি করি। তো এই বইটাকে যেহেতু ডিসএগ্রি, দিস ইজ দ্য মানে এইটাই হচ্ছে একটা লিগেল বুক, যেটার মধ্যে আমরা সবাই স্বাক্ষর করেছি। এটা অনুযায়ী যদি ওই সময় গণভোটটা হতো জাস্ট এইটাকে বেস করে, তাহলে কিন্তু আজকের এই ডিসএগ্রিমেন্টগুলো মানে এখন যেটা হচ্ছে সেটা থাকতো না। আমরা মনে করি সামনের দিনে ওনারাও নাম দিবে এবং পারস্পরিক যে দূরত্বটা সেটা কমে আসবে। মুনিরা শারমিন, আপনারা একটা লং মার্চ করছেন, মানে পদযাত্রা। আপনাদের পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে হাসিনা যাতে ফেরত না আসে, তাই তো? না, তা মূল উদ্দেশ্য হচ্ছে 3টা। সেটা হচ্ছে এই গণভোটের বাস্তবায়ন, কর্মসংস্থান এবং বিচার, এই 3টা বিষয়কে সামনে রেখে। তো যেহেতু পার্লামেন্ট আছে, এখনই আপনারা এই ধরনের কর্মসূচিতে গেলেন কেন? পদযাত্রার মানে কারণটা তো আসলে পার্লামেন্টে এটা তো আসলে মানে রিসিভড হবে না, মানে এটা তো আমাদের রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কর্মসূচি। পার্লামেন্টে যারা আছে তারা তো তাদের দায়িত্ব পালন তার মানে করছে। আপনারা সাংগঠনিক আমরা কর্মসূচি? সাংগঠনিক কর্মসূচি এবং জুলাইকে সামনে রেখে জুলাই মাসে আমরা এই পদযাত্রাটা করি। তো এটা একটা বিষয়, এবং রাজনৈতিক দলগুলোর তো আসলে জনগণের সাথে একটা সম্পর্ক তৈরি করতে হবে, এটাই তো তার কাজ। তো সেই কাজটাই আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, সেটা হচ্ছে এই যে সংবিধান সংস্কার এবং সংবিধান সংশোধন, এটা নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এনসিপি সংবিধান সংস্কার এবং গণভোটের পক্ষে কথা বলছে, আর তারা 11 দলের সাথে আবার রাজপথও আলোচনা করছে। তা মানে সংসদে যদি আপনারা কি মনে করেন যে এটার সমাধানের এটা শেষ, সেই কারণে আপনারা রাজপথে গেছেন?
আচ্ছা, দুটার মধ্যে পার্থক্য আছে। যেটা আসলে সংসদে হচ্ছে সেটা তো সংসদের যুক্তিতর্কের মধ্যে দিয়ে আমাদের অবস্থানটা আমরা ব্যক্ত করার চেষ্টা করছি, আমাদের যারা এমপিরা আছেন তারা বলছেন। এবং যেটা রাজপথে হচ্ছে সেটা হচ্ছে 11 দলীয় জোটের কিছু বিভাগীয় সমাবেশ হচ্ছে এবং এই সংস্কারকে সামনে রেখে এবং এই গণভোটের বাস্তবায়নকে সামনে রেখে এই সমাবেশগুলোর উদ্দেশ্য হচ্ছে জনমত গঠন। রাজনৈতিক দলগুলো কি জনমত গঠন করবে না? মানে পার্লামেন্টে তো তাদের এক ধরনের কাজ আছে, কিন্তু বাইরে রাজনৈতিক দল হিসেবে তাদের আসলে সাধারণ মানুষকে এটা বোঝানো যে দেখেন গণভোটে আপনারা রায় দিয়েছেন, প্রায় 69% মানুষ আপনারা এখানে হ্যাঁ ভোট দিয়েছেন, কিন্তু তারপরেও তো সরকার এটা মানছে না। এখন রাজনৈতিক দলগুলো আমরা আসলে হয়েছে কি এত বছর যেটা দেখেছি রাজনৈতিক দলগুলোর আসলে জনগণের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না। এখন আমরা যখন আমাদের তো আসলে কেউ নাই, আমি যদি এনসিপির কথা বলি, এনসিপির কোটি কোটি নেতাকর্মী নাই, হ্যাঁ বিএনপি বড় দল তার আছে, আমরা তো বারবার করে আসলে জনগণের কাছেই যাব, কারণ আমরা তো আসলে এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমাদের দলটা তৈরি। সুতরাং এখানে আমাদের কিছু হলে আমাদের জনগণের কাছেই যেতে হবে, কারণ আমাদের সমর্থন আমাদের বৈধতা সবই জনগণ। সুতরাং এই জায়গাতে আমাদের পক্ষ থেকে এনসিপির অনেক ধরনের কর্মসূচি তারা এই সংস্কার নিয়ে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে এটা করছে। এবং 11 দলীয় জোটের ক্ষেত্রে সেটা আমরা বিভাগীয় সমাবেশগুলো করছি, সেটাও জনমত গঠনের জন্য। আর আমি এখানে একটু যুক্ত করি, সেটা হচ্ছে যে এই সংস্কার আর হলো সংশোধন নিয়ে আমাদের যে অবস্থানটা, সেখানে দেখেন আসলে ঘটনা হচ্ছে যে এই সংশোধন কমিটির উদ্দেশ্য হচ্ছে বিএনপির সেটা হচ্ছে বিএনপির মতো সংস্কার করতে চায়। এই যে বিএনপির মতো সংস্কারটা কি বলেন তো, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসছে, এখন তারা তাদের মতো করে আগে যেটা ছিল আসলে সেটাই আবার তারা ফেরত আনতে চায়। কিন্তু আমাদের ঐক্যমত্য কমিশনে কিন্তু সেটা ছিল না। আমাদের আলাপ আলোচনা হয়েছে এটা সার্চ কমিটির মাধ্যমে এই তত্ত্বাবধায়ক সরকার মানে প্রধান কে হবেন সেটা নির্ণয় করা, কিন্তু সেটা কিন্তু ওনারা মানবেন না। আবার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দলীয়করণ না করলে আবার মানে বিএনপির হয় না আর কি, কারণ হচ্ছে খুব স্বাভাবিকভাবে নির্বাহী ক্ষমতা যদি কমে যায় তাহলে তো আসলে হবে না। এখন এই জায়গাটাতে আরেকটা কথা এসছে যে ভাই বলছেন যে এই গণভোটের এই 4টা প্রশ্ন নিয়ে তো ওনার দ্বিমত আছে। চোখ বন্ধ করে যখন আসলে মেজর জিয়া উনি যখন এক লাইনে বলেছেন যে আমার অনুসৃত নীতি এই বিষয়ে আপনাদের সমর্থন আছে কিনা, চোখ বন্ধ করে মানুষ ওনার অনুসৃত নীতি কি, পরে উনি নানান ধরনের কথা বলেছেন, 19 দফা করেছেন, এইসব আরও তো পরে হয়েছে। তো চোখ বন্ধ করে মানুষ হ্যাঁ না ভোট দিয়ে ফেললো, আর এখানে 4টা মানে প্রশ্ন আছে, এটা পরেও আসলে আমরা এখনো ভাবতেছি যে এটা মানুষ না বুঝে দিছে বা এটা নিয়ে আপনাদের আপত্তি আছে। এটা আমার খুবই অবাক লাগে আর কি যারা বলেন এই বিষয়ে কথা। এবং দেখেন আমি জাস্ট একটা কথা দিয়ে শেষ করতে চাই যে এই যেসব বিষয়ে আসলে ঐক্যমত্য হয়েছে সেসব মানবেন, নোট অফ ডিসেন্ট মানবেন না। দেখেন এটা আমাদের রাজনৈতিক দলগুলো হচ্ছে দৈন্যতা, যে 5 আগস্ট পরবর্তী সময় বাংলাদেশটাকে সামনে রেখে তারা কেন ঐক্যমত্যে আসতে পারছেন না, কেন তাদের নোট অফ ডিসেন্ট দিতে হলো, এবং এই নোট অফ ডিসেন্ট কেন দিতে হচ্ছে? এই প্রতিষ্ঠানগুলো যদি দলীয়করণ না হয় তাহলে কার সুবিধা? রাজনৈতিক দলগুলোর অসুবিধা, জনগণের সুবিধা। এই যে সংসদটা যদি প্রতিনিধিত্বশীল হয়, উচ্চকক্ষ যদি হয় এবং সেটা যদি আসলে ভোটের পার্সেন্টেজ অনুযায়ী হয়, তাহলে এটা কার সুবিধা? জনগণের সুবিধা, কারণ প্রতিনিধিত্ব বাড়বে, বিভিন্ন দলের প্রতিনিধিত্ব বাড়বে। সুতরাং দেখেন এনসিপি যখন বলে যে আমরা আসলে এই গণভোটের রায় বাস্তবায়ন চাই, তখন কি এনসিপির মাথায় এটা নাই যে এনসিপি একদিন রাষ্ট্র ক্ষমতায় যাবে, তারও নির্বাহী ক্ষমতা কমবে? নির্বাহী ক্ষমতা কমা আসলে আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে এত বছর পরে যখন জনগণের ক্ষমতায়নের একটা সুযোগ এসছে, আমরা সেই সুযোগে কেন রাজি হচ্ছি না, কেন আমরা বারবার করে এই নোট অফ ডিসেন্ট এবং এই সংস্কার না করে সংশোধন কমিটির দিকে যাচ্ছে, এটা আমি আসলে বুঝতে পারি না। শফিক ভাই, শেখ হাসিনা মাঝে মাঝে হুমকার দিচ্ছে দেশে ফিরবে এবং আমাদের দেশের কিছু তার শুভাকাঙ্ক্ষী, তার একসময়ের যারা তার কাছ থেকে বেনিফিশিয়ারি হয়েছিল তারা তাকে আবার সেটা বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে এবং নানা রকম কথা বলছে, কেন আসতে পারবে না, কি সমস্যা। শেখ হাসিনার কি ন্যূনতম নৈতিকতা থাকলে সে কি দেশে ফিরে আসার কথা বলে এবং তার দল সেটাকে আবার প্রচার করে? এটাকে মানে এবং যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং আমরা শেখ হাসিনাকে যেভাবে দেখছি মানে সে যখন বিভিন্ন জায়গায় জনসভা করতো চারিদিকে বুলেট প্রুফ একটা মঞ্চ তৈরি করতো, সেই এত ভীরু একটা মহিলা দেশে ফিরে আসতে পারে? আমি তো বললামই তো, সে একটা ভিতুর ডিম। হ্যাঁ, আর পলায় না বলে পালায় গেছে। একটা চোরটা একটা রেজিম, সে মানে সারা মানে 16টা বছর খুনের উপর দাঁড়ায় ছিল, খুন করছে। আপনি দেখেন সে গুম করা শুরু করছে কোন সময়? 2010-11 থেকেই কিন্তু গুম করা শুরু করছে। 2009-এর যে বিডিআরের হত্যাকাণ্ড, তারপরে আপনি দেখেন 2012-তে ইলিয়াস আলীকে গুম করলো। এক একটা গুম করে মানুষের মধ্যে একটা ভয়ের সঞ্চার করে। হ্যাঁ, করে শি ওয়াজ সারাউন্ডেড বাই বাঞ্চ অফ কিলারদের তারা সারাউন্ডেড ছিল বলে তার মধ্যে এক ধরনের সাহস ছিল।
যেই দেখেন কিলার আর তাকে প্রোটেক্ট দিয়েছে সে পালিয়ে গেছে। পালিয়ে গিয়ে এটা তো একদম এমন নয় যে সে একা পালিয়ে গেছে, সে কিন্তু খুব আয়োজন করে তার ভাতিজা যারা ওই যে তাপস টাপস সবাইকে আগে বাইর করে দিয়ে সে 5 তারিখ, দ্যাট মিনস তার ছিল যে আমি 5 তারিখে যাব, তার আগে আমার মনে হয় না তার ন্যূনতম তার সাহস নাই সে ফিরবে। বরঞ্চ আমাদের উচিত ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে প্রেশার দেওয়া যে ভাই তাড়াতাড়ি তাকে এক্সট্রাডাইট করেন, তাকে হাত পা বেঁধে পাঠায় দেন, আমরা বাকিটা দেখতেছি। হ্যাঁ, আর সে নিজের থেকে বলা মানে হচ্ছে কি তার ওই যে পার্টিকে একটু চাঙ্গা করার একটা কিন্তু তার পার্টি তো বুঝেনি যে তার পার্টিরও তো বিশাল একটা পরিমাণ লোক মানুষ কিন্তু খুনে জড়িত ছিল। কেন মানুষ বলতেছে যে আওয়ামী লীগকে ব্যান করো? কারণ হচ্ছে আওয়ামী লীগের লোকগুলো খুনে জড়িত ছিল। এটা এমন না যে হাসিনা অর্ডার দিচ্ছে সিকিউরিটি ফোর্স কিলিং করছে, তা তো না। আওয়ামী লীগের লোকগুলো কিলিংয়ে জড়িত ছিল এবং সবচেয়ে বড় যেটা আপনি ইউএনের যে 127 পাতার যদি রিপোর্ট পড়েন সেখানে হচ্ছে যে আওয়ামী লীগের এই লোকগুলো ইভেন সিকিউরিটি ফোর্সের সাথে কোলাবোরেট করতেছে। তারে বলতেছে যে আপনি আমার ডিবির পোশাক দেন যাতে আমার গুলি করতেই কেউ না পারে। তো এই একটা ব্যাংকরাপ্ট পার্টি, একটা কি বলবো মানে খুনি পার্টি, হ্যাঁ, একটা ভয়ঙ্কর রকমের একটা খুনি পার্টি। সে আবার তার নেত্রী আবার আসতে চান। এবং এইখানে আমার মনে হয় সেদিন যে জনগণকে যে রিকোয়েস্ট করা হয়েছে যে মিডিয়াদেরকে গভর্নমেন্টের তরফ থেকে এই রিকোয়েস্ট করার দরকার নাই, এটা খুনির নিউজ আপনারা ছাপাতে পারবেন না, সরাসরি বলতে হবে এটা। হ্যাঁ, এখানে কোনো ছাড় নাই। পৃথিবীতে কে খুনিকে মানে প্ল্যাটফর্ম দেয়, কোন দেশে দেয় আপনি দেখেছেন? আমরা তো 18 মাসে ছিলাম, কোনো ইন্টারন্যাশনাল পাওয়ার এসে কোনো বড় দেশে ইউরোপিয়ান ইউনিয়ন বলেন বা আমেরিকা বলেন কেউ এসে বলে নেই যে আওয়ামী লীগের কে ব্যান করো না, কেউ বলে নাই। আওয়ামী লীগের হয়ে নট এ সিঙ্গেল নেশন আমাদেরকে এসে লবি করছে যে এই ওদেরকে আবার ফিরিয়ে আনুন, নট এ। কিন্তু তারা তো দেখেছে যে হোয়াট আওয়ামী লীগ হ্যাজ ডান ওভার দ্য লাস্ট 16 ইয়ার্স। হ্যাঁ, আর ওদেরকে যারা এগুলো বলতে আসে না তাদেরকে আয়না ঘরে একটু ভিজিট করাতে নিয়ে আসে যে দেখো আয়না ঘরে কি করছিল সে, ভিজিট করতে নিয়ে যাওয়া উচিত। একজন বলে সাংবাদিক বক্তব্য শুনছিলাম, তিনি বলছেন যে পুলিশের একজন কর্মকর্তা আসাদুজ্জামান কামালকে যে ভিডিওটা দেখাচ্ছিল যে একজন মারলে আরেকজন ছিল, সে ওইটাকে রিভার্স করে বলছে এটা হলো পুলিশকে মারার কথা সে বলছে। এগুলো তো এই যে মানে অনেকে তো আওয়ামী লীগের কি আওয়ামী লীগের কিছু ওয়ার্শিপার ছিল, আওয়ামী লীগের একটা একদম ধর্ম ওইটারে ওয়ার্শিপার ছিল অনেকগুলো। হ্যাঁ, এখন এদের তো ব্যাংকরাপ্ট হয়ে গেছে, হয়তো বা কিছু ডলার পায়, এরা বাইরের থেকে ডলার আসে। কারণ আমি যদি প্রতিদিন ডলার পাই তাহলে তো কথা বলতে আর অসুবিধা নাই। আর সমস্যা হয়েছে যে আমাদের টিভিগুলোর মধ্যেও একটা দেখবেন যে এই লোকগুলোকেই আপনি জায়গা করে দিচ্ছেন, আপনি ডেকে নিয়ে আসতেছেন, নিয়ে তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন কথা বলার। এটার জন্য তো টিভিগুলোকে ধরা উচিত যে আপনি একটা খুনির এনাবলারকে আপনি ডেকে এনে তাকে প্ল্যাটফর্ম দিচ্ছেন। রাজিন রায়হান, সেটা হচ্ছে যে আমরা তারেক রহমানের বিষয়টা দেখতাম, উনি যখন লন্ডন প্রবাসী ছিলেন তখন কোর্ট তার বক্তব্য নিষিদ্ধ করেছিল এবং গণমাধ্যম সেটা হুবহু মেনেছিল। হাসিনার ক্ষেত্রে আমরা এইটা দেখছি না, গণমাধ্যম আরও অতি উৎসাহী হয়ে তার বক্তব্য প্রচার করছে এবং বিভিন্ন ধরনের বিশেষ করে ইন্ডিয়ার কিছু সাংবাদিক আছে যারা তার বক্তব্য ইন্টারভিউ করছে কয়েকদিন পরই, এবং সেটা আমরা মহা উৎসাহে সেটাই করছি। এবং আমাদের কিছু হাসিনার কিছু লোক আছে তারা আবার সেটার ইন্টারপ্রেট করে নানাভাবে সেটারে টিভিতে বিভিন্ন জায়গায় ফলাও করছে। এই জায়গায় গভর্নমেন্টের খুব বেশি দেখি না। গভর্নমেন্ট অনেক দিন পরে এসে তথ্য মন্ত্রণালয় একটা বিবৃতি দিয়েছে, তাও নাম কস্তে, এটা কোনো কিছুই না। তো গভর্নমেন্ট কি কোনো এই জায়গায় কোনো ইনিশিয়েটিভ নেওয়া উচিত কিনা? অবশ্যই ইনিশিয়েটিভ নেওয়া উচিত। এই ধরনের একটা হিউম্যান সাইকোপ্যাথ, হিউম্যান কিলারের আপনার মানে নিউজ প্রচার করার তো কোনো মানেই হয় না। মানে তাকে তো আবার ফ্রন্ট ফেসে নিয়ে আসার কোনো ধরনের কোনো মিনিমাম যৌক্তিকতা থাকতে পারে না, রাইট? কোনো ধরনের যৌক্তিকতা থাকতে পারে না। তো সরকারের পক্ষ থেকে অবশ্যই আরও বড় ধরনের আপনার মানে নির্দেশনা কি আসলে প্রথমত হচ্ছে যে ভাইয়া যেটা বলো যে কিছু নিউজ চ্যানেল, কিছু সাংবাদিক বিভিন্ন টিভি টক শোতে গিয়ে বা কিছু প্রিন্টেড নিউজ পেপার অফকোর্স তারা আপনার এই জিনিসটা প্যাট্রোনাইজ, তাদের তো আমি মনে করি তাদেরও তো আসলে বিবেকের একটা দংশন নাই কোনো ধরনের। যে এই ধরনের একটা মহিলা যে 2000-এর উপর মানুষ আপনার জাতিসংঘের ইয়েতে আসছে 1400, বাট এটা তো 2000 ছাড়িয়ে যাবে, আহত প্রচুর পরিমাণ আহত। এই ধরনের একটা মানুষ যে আপনার জলজ্যান্ত সবাই প্রত্যেকটা মানে একটা শিশু বাচ্চা থেকে শুরু করে সবাই জানে যে শি ইজ দ্য অনলি কিলার, শি ইজ দ্য অনলি মানে মাস্টার মাইন্ড এসব কিছু।
তারপরে তার সংবাদ প্রচার করে কীভাবে, এটা নৈতিক জায়গা থেকে। আর দেন সরকারের দিক থেকে অবশ্যই মানে বড় ধরনের স্টেপ নেওয়া উচিত, যে যারা আপনার তার সংবাদ প্রচার করবে, যারা তার কোনো অডিও ভিজুয়াল প্রচার করবে, তাদেরকে আপনার, আমি মনে করি নিষিদ্ধর তালিকা নিয়ে আসা উচিত ওই সংবাদ মাধ্যমকে। মানে এই ধরনের ড্রাস্টিক অ্যাকশন নেওয়া উচিত। কারণ মানে এই তো বাংলাদেশের 54 বছরের ইতিহাসে আপনি দেখেন কোনো সময় কিন্তু এরকম হয় নাই যে একটা প্রধানমন্ত্রী তার নিজের আত্মীয় স্বজন, তার সাংসদ, তার মন্ত্রিসভা সবাইকে নিয়ে পালিয়ে গেছে, তাই না? বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মুভমেন্ট কিন্তু হয়েছে বাংলাদেশে। বাইতুল মোকাররমে ইমাম হারিয়ে গেছে, ইমাম পালিয়ে গেছে, তাই না? এটা তো আপনার মানে কেন পালিয়ে গেছে? মানে তারা এত বেশি অপকর্ম করেছে, তারা জানতো যে আমরা এই পরিমাণ অপকর্ম করেছি, আমাদের আর মনে করেন যে লিবিয়ার গাদ্দাফির মতো আমাদের শরীরের কোনো অংশ থাকবে না। আমি যদি ওই দিন আমি তো মনে করেন আমার আম্মা ক্যান্সারের হসপিটালে ছিল আপনার বাংলাদেশ মেডিকেল কলেজে, আমি ওই দিকের মুভমেন্টটাতে ছিলাম শঙ্করের সাইডে। তো 5ই আগস্টের যেদিন আমি গেলাম ওই গণভবনে, দেখলাম যে অবস্থা, ওই দিন যদি উনি ওইখানে কোনো কারণে অবস্থান থাকতো, আমার মনে হয় যে একটা শরীরের যে চামড়া থাকে, চামড়াও থাকতো না, তার চামড়ার অবশিষ্টাংশ থাকতো না। মানুষের খুব এতদিন 16 বছরের যে গুম, খুন, হত্যা এবং মানুষকে যে মেলাইন করা, এই যে ছাত্রছাত্রীদেরকে যে মেলাইন করা, রাজাকারের বাচ্চা বলা, অমুক তমুক সব কিছু, এবং এই যে শিশু হত্যা, আমাদের দৃষ্টি মানে আমরা তো মানে এই জেনারেশনে আমরা তো দেখতেছি যে শিশু হত্যা এইসব যে করেছে, তাকে কোনোভাবেই কোনো জায়গায় স্পেস দেওয়ার মানে কোনো অবকাশ নাই। স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা ভালো বলেছেন ওই দিন, যে আমরা আওয়ামী লীগের দল হিসেবে বিচারের যে তদন্ত কার্যক্রম খুব দ্রুত গতিতে চলছে, এবং হাসিনাকে ফেরত চাওয়ার জন্য আমরা চিঠি পাঠিয়েছি। বেনজিরকে আমরা ইন্টারপোলের রেড নোটিসের মাধ্যমে আমরা আপনার আপনার সংযুক্ত আরব আমিরাত থেকে তাকে এখন সে কাস্টডিতে আছে, এবং 30 দিন সময় দিয়েছিল তার এক্সট্রাডিশন বলে এটা না, প্রত্যাপর্তনের জন্য যে কাগজপত্র জমা দেয়, সেটা 3 দিনের মধ্যে ওরা জমা দিয়েছে। উসমান হাদির হত্যাকাণ্ডের জন্য তারা যে 3 জন ধরা পড়েছে ইন্ডিয়াতে, তাদেরকে চেয়েছে। সরকারের কিন্তু আন্তরিকতা আছে আমি মনে করি, কিন্তু কিছু কিছু জায়গায় মেশিনারিজগুলোকে আরো ইফিসিয়েন্ট করতে হবে আর ইফেক্টিভ করতে হবে, যেন এগুলা আপনার নিজে থেকেই যথেষ্ট পরিমাণে কাজ করতে পারে। সব যে প্রধানমন্ত্রী ইনস্ট্রাকশনে কাজ করবে তা না, তারা নিজের যারা এখানে অ্যাপয়েন্টেড আছে, তারা যেন নিজের বিবেক থেকে নিজের সন্তানের কথা চিন্তা করে তারা যে এই পদক্ষেপগুলো নেয়। মনির শারমিন, এনসিপি এই বিষয়গুলোকে কিভাবে দেখছে? শেখ হাসিনার দলের এই যে হুমকি ধামকি এবং তাকে আবার প্রাসঙ্গিক করে তোলা, এবং কেউ কেউ বলছে যে আওয়ামী লীগের রাজনীতি আবার ওপেন করা হোক, এই বিষয়গুলো কি? দেখেন, আমার মনে হয় যে এরকম এই টপিকটা আর কি মাঠে থাকা দরকার এই কারণেই যে আওয়ামী লীগ টপিকটা আর কি, এটা হচ্ছে আমাদের ফ্যাসিবাদ বিরোধী সকল পক্ষের একটা ঐক্যের প্রতীক। যে আওয়ামী লীগের বিষয়ে যখন কথা হবে, তখন দেখবেন যে ফ্যাসিবাদ বিরোধী যতগুলো পক্ষ আছে সবাই এক সুরে কথা বলতেছে। কিন্তু এমনিতে আমি যদি বলি যে আওয়ামী লীগের আসলে দল হিসেবে আবার রাজনীতি করা বা তাদের দলীয় প্রধানের ফেরা, এটা আসলে কোনো যৌক্তিকতা নাই, এবং এটা আমার মনে হয় শেখ হাসিনা নিজেও মনে করেন না, কোনোভাবেই না। কিন্তু উনি তো পথ ছাড়তে চান না, রিফাইন্ড বিভিন্ন রকম কথা হয়, তখন তো সে তার নেতৃত্বকে হ্যাঁ, কেউ চ্যালেঞ্জ করুক সেটা চায় না। এটা তো ভালো, গুড ফর আস, এটা ভালো। সেটা হচ্ছে দেখেন, আওয়ামী লীগ তো শুধুমাত্র কোনো ব্যক্তি তো আসলে এখানে অপরাধ করে না, আওয়ামী লীগ অপরাধ করেছে দল হিসেবে, এবং দল হিসেবে কিন্তু আওয়ামী লীগের বিচারের কথা আমরা বারবার করে বলছি। সুতরাং সেই জায়গা থেকে আমার মনে হয় যে আওয়ামী লীগ করেছে, এবং এই যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা বললেন, এটা একবার যখন আসছিল তখন আমার কাছে মনে হয়েছে যে রিফাইন্ড আওয়ামী লীগের কথা আপনারা কখন বলবেন? এটা তো একটা গুরুত্ব প্রশ্ন। রিফাইন্ড তখনই বলবেন যখন আওয়ামী লীগ করেছে একজন কোনো পদধারী, সে এখন পর্যন্ত কোনো অনুশোচনা নাই তাদের মধ্যে। কেউ কি এসে বলেছে কোনো প্রকাশ্যে যে আমি যা করেছি আওয়ামী লীগের সাথে থেকে, আমি আওয়ামী লীগ দল হিসেবে এই দলটা করে আমি ভুল করছি, এবং এই যা অপকর্ম এগুলো আমার সামনে হয়েছে এবং আমি এটার ইনেবলার ছিলাম, আমাকে মাফ করে দেন। জনগণের সামনে এসে কেউ বলেছে? একজন, আপনি ইউনিয়ন লেভেলের একজন নেতার কথা বলেন, কেউ বলে নাই। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগ কখন হবে সেটারও কিন্তু একটা সময় আছে, এবং এটা এখন কোনোভাবেই প্রাসঙ্গিক না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, হাসিনা নিজে এই নেতৃত্ব কাউকে দিবে না, এটা আমাদের জন্য ভালো। এবং এখানে একটা বিষয় কি দেখেন, যে ইন্টারভিউগুলো আসতেছে, এটা নিয়ে আমার কিছু কথা আছে। কোনোটাতেই আপনি দেখবেন কোনো ভিডিও ইন্টারভিউ না। সুতরাং এই ইন্টারভিউয়ের ক্রেডিবিলিটি নিয়ে আপনারা সাংবাদিক, আপনারা ভালো জানবেন যে এই ইমেইল ইন্টারভিউ, এবং আমি যখনই আসলে যে কোনো
আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্টার যখন আমি ইন্ডিয়ান দেখি তখন আমার একটু মানে আমি ওটা ক্রেডিবল মনে করি না, আমার একটু সংশয় হয় আর কি। কারণ যেহেতু তিনি ইন্ডিয়ায় আছেন এবং তাকে প্রাসঙ্গিক করার যে চেষ্টা সেটা তো আসলে ইন্ডিয়ার মধ্যেও আছে, এবং ইন্ডিয়া কিন্তু আসলে একটা ট্রাম্প কার্ড হিসেবে তাকে নিয়ে খেলবে আমাদের সাথে। সুতরাং এই জায়গাটা মাথায় রেখে আসলে এই ইন্টারভিউগুলোর ক্রেডিবিলিটি কি সেগুলোও কিন্তু আসলে খুব এই প্রশ্নগুলো করা উচিত বারবার। এবং এই দেখেন শুধুমাত্র তো আসলে এই আন্তর্জাতিক গণমাধ্যমগুলো না, আমাদের দেশে বসে দেশের গণমাধ্যম যারা তারা আসলে কি করছে, আমি একদম নাম ধরে এখন বলি আর কি, আগে বলতাম না, সেটা হচ্ছে যে এই ইস্ট ওয়েস্ট মিডিয়া, এরা মানে আসলে তাদের প্রত্যেকটা টক শো বলেন, তাদের প্রত্যেকটা বয়ান বলেন, প্রত্যেকটা রিপোর্টই বলেন, তারা কিন্তু পাবলিক ভালো করে চিনে না। মানে এই যে বসুন্ধরা মিডিয়া আর কি, বসুন্ধরা মিডিয়া এবং বসুন্ধরা মিডিয়ার যেই ধরনের যতগুলো আছে, এই কালের কণ্ঠে আমি আজকে একটা রিপোর্ট দেখছিলাম যে সিনিয়র সাংবাদিক রাজনৈতিক বিশ্লেষক যারা আসলে তাদের অতিথি হিসেবে আনেন, এবং আমি দেখলাম যে এক একজনকে 5 জনের নাম দেখলাম, 5 জনকে 23 বার, গত 3 মাসে 23 বার অতিথি করে আনা হয়েছে। এবং এই জায়গাগুলোতে আসলে মানে প্রত্যেকটা প্রশ্ন বা প্রত্যেকটা তাদের টকশোর মূল উদ্দেশ্যই থাকে জুলাইকে কিভাবে করে নেগেটিভলি পোর্ট্রে করা যায়, জুলাই আন্দোলনের যে নেতারা তাদের কিভাবে করে নেতিবাচকভাবে তাদের প্রেজেন্ট করা যায়, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। সুতরাং বাংলাদেশে বসে এই বসুন্ধরা মিডিয়া, এবং বসুন্ধরা মিডিয়া তো আসলে চলছে, এমন তো না মিডিয়াটা বন্ধ, সরকার তাহলে কি করছে? এবং বসুন্ধরা মিডিয়ার এই বিষয় নিয়ে যখন আমাদের নেতারা কথা বলে তখন তাদের চরিত্র হননের পথ বেছে নেওয়া হয়, তাহলে এই আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করা, এখন ডলার তো আসলে ব্যক্তির কাছে আসে নাকি প্রতিষ্ঠানের কাছে আসে, এটাও তো আমাদের প্রশ্ন। সুতরাং এই যে বসুন্ধরা মিডিয়ার মালিক তিনি সদর্পে দেশে প্রত্যাবর্তন করলেন, সেগুলো নিয়েও তো আমাদের প্রশ্ন আছে। সুতরাং এই জায়গাতে আমার মনে হয় সরকারের অনেক বেশি কঠোর হওয়া দরকার, এবং এই যে গণমাধ্যমের যে স্বাধীনতার কথা, সবকিছু কিন্তু স্বাধীনতা না, অতি গণতান্ত্রিকতা থেকে বিএনপির এই জায়গাতে বের হয়ে আসতে হবে বলে আমি মনে করি। ওকে, আমাদের হাতে আর সময় নেই। মনির শারমিন, একটা সালাউদ্দিন কথা রায়হান, একটু, শফিকুল করি বা আলম, একটা ইনফরমেশন দিই যে আপনার আছে কিন্তু বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান বলেছে যে শেখ হাসিনার পরিবার সহ আর 10টা গ্রুপ থেকে 76,000 কোটি টাকা অলরেডি আপনার সম্পদ বাজেয়াপ্ত করেছে, সম্পদ মানে করেছে আপনার। দর্শক, এই ছিল আজকের সম্পাদকীয়তা। আগামীকাল আবার দেখা হবে একই সময়। শুভরাত্রি সবাইকে।